বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু তিনি 2012 সালের দিকে 110 কোটি টাকা দিয়ে একটি বাড়ি কিনেছিলেন ক্যান্টনমেন্টের ভিতরে। ক্যান্টনমেন্টের ভিতরে কিছু প্রাইভেট প্রপার্টি আছে, এগুলি কেনাবেচা হয়। তো সেইটা উনি কিনেছিলেন এবং মানে কেনার ক্ষেত্রে উনি এটার দাম দেখিয়েছিলেন 15 কোটি টাকা, অর্থাৎ 95 কোটি টাকা উনি দাম কম দেখিয়েছেন। এটা নিয়ে একটা প্রতিবেদন আজকে প্রকাশিত হয়েছে। তো প্রতিবেদনের সূত্র ধরে আমরা যদি একটু আগে যাই, মূলত এই আব্দুল হাই বাচ্চু কে এবং তিনি কিভাবে বেসিক ব্যাংকের চেয়ারম্যান হলেন। 2009 সালের শুরুর দিকে সরকার যখন বহু বছর পরে ক্ষমতায় আসলো এবং বিভিন্ন ব্যাংকে তখন এমডি, চেয়ারম্যান, পরিচালক নিয়োগ দেওয়া শুরু করলো, এমনও দেখা গেছে যে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মানে এইসব পদের সাবেক এবং বর্তমান পদে থাকা বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন ব্যাংকে নিয়োগ দেওয়া হলো। বেসিক ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো আব্দুল হাই বাচ্চুকে। এই আব্দুল হাই বাচ্চু আসলে 1986 সালে উনি জাতীয় পার্টি থেকে বাগেরহাট 1 থেকে একবার এমপি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তার আর কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানা যায় না। তার আগে এই ব্যাংকের চেয়ারম্যান হতেন বেসিক চেয়ারম্যান বা শিল্প সচিব, মানে এটা একটা রেওয়াজ ছিল এবং এই ব্যাংকটা ছিল নাম্বার 1 ব্যাংক। মানে এই ব্যাংকে বড় বড় পদে চাকরি ছেড়ে দিয়ে মানুষ এই ব্যাংকে চাকরি করতেন, কারণ এই ব্যাংকের একটা আলাদা স্ট্রাকচার ছিল, বেতন কাঠামো আলাদা ছিল। তো উনি জয়েন করার পরের বছরেই ওনার প্রথম বড় ধরনের করাপশন যেটা আমরা দেখতে পাই, সেটা উনি একটা প্রতিষ্ঠানের সঙ্গে একটা আনরেজিস্টার্ড চুক্তি করেছেন, যে এই চুক্তিটা হচ্ছে 76 কোটি টাকার। 76 কোটি টাকা দিয়ে উনি একটা বেসিক জামান টাওয়ার নামে বাংলাদেশ ব্যাংকের কাছাকাছি একটা টাওয়ার আছে এখনও, স্টিল নাও আনরেজিস্টার্ড। এটা হচ্ছে যে কারণে বেসিক ব্যাংক এখনও ব্যাংকটা ভবনটার দখল পায় নাই। উনি চেয়ারম্যান হওয়ার পরেই যতগুলো বোর্ড মিটিং হয়, সেই বোর্ড মিটিংয়ে উনি কাউকেই কথা বলতে দিতেন না, এবং সেই কথা বলতে যে দিতেন না সেটা আমরা জানতে পাই কীভাবে। একজন পরিচালক, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব তখন আসলাম আলম, তার কাছে একটা চিঠি দিয়েছিলেন। সেই চিঠিটা ছিল এরকম যে এই ব্যাংকে আসলে কিভাবে মানে অবৈধভাবে লোনের প্রস্তাব তোলা হচ্ছে এবং সেগুলি পাস করা হচ্ছে এবং চেয়ারম্যান কাউকে কথা বলার সুযোগ দিচ্ছে না। উনি আসলে একটা প্রতিকার চেয়ে, রানিং ডিরেক্টর প্রতিকার চেয়ে এই আবেদনটা করেছিলেন সচিব বরাবর। এরপরে উনি এই ব্যাংকে ঢুকতে পারেন নাই। ওনাকে যদিও গভর্নমেন্ট পরে সোনালী ব্যাংকের চেয়ারম্যান এই পরিচালক নিয়োগ করেছিলেন। ভদ্রলোক মারা গেছেন মাঝখানে কয়েক বছর আগে থাইল্যান্ডে। তো যাই হোক, এই পত্রপত্রিকা যখন আমরা রিপোর্টিং শুরু করলাম এই ব্যাংকে কি হচ্ছে, যে অবৈধভাবে লোক নিয়োগ, তারপর হচ্ছে কোনো ধরনের নিয়মকানুন ছাড়া, তারপর হচ্ছে মানে কোনো ধরনের কাগজপত্র ছাড়া ভুয়া ঋণ, এবং ইভেন প্রস্তাবই ওঠে নাই, কিন্তু দেখা যাচ্ছে যে বোর্ড মিটিং হয়ে গেছে, বোর্ড মিটিংয়ের পরে সেগুলো প্রস্তাব পাস দেখানো হয়েছে। এরকম ঘটনা আছে। আমাদের সিএজি দপ্তর থেকে একটা রিপোর্ট হয়েছিল, সেই রিপোর্টে এই বিষয়গুলো উঠে আসছে। তো যখন এরকম অনিয়ম, দুর্নীতি চিত্র নিয়ে প্রথম আলো সহ অন্যান্য পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছিল, গভর্নমেন্ট এটাকে অস্বীকার করার চেষ্টা করলো। ইভেন বাংলাদেশ ব্যাংকও তখন ভালো কোনো ভূমিকা নেয় নাই। তো এরই মধ্যে 3 বছর পার হয়ে গেল তার। 3 বছর পরে তাকে আবার নিয়োগ দেওয়া হলো এই ব্যক্তিকেই। এরই মধ্যে বিভিন্ন পত্রপত্রিকা তার নানান অনিয়ম, দুর্নীতি চিত্র অলরেডি প্রকাশিত। তারপরে আবার নিয়োগ দিল তাকে 2 বছরের জন্য। টোটাল উনি 5 বছর ছিলেন বেসিক ব্যাংকে। মাঝখানে যেটা করলেন 2012 সালের আগস্ট অক্টোবরের দিকে তিনি যে বাড়িটা নিয়ে আজকে প্রথম আলোতে রিপোর্ট হয়েছে, সেই বাড়িটা 2020 সালে আরেকটা রিপোর্ট হয়েছিল যে ঘুষের টাকায় বাড়ি কিনেন বাচ্চু তার ভাই। এখানে বাচ্চু শুধু একা না, তার পরিবারের সদস্যদেরকে নিয়েও তিনি নানান অনিয়ম দুর্নীতি করেছেন। তো ওই যে 110 কোটি টাকার বাড়ি আজকে যেটা প্রকাশিত হলো প্রতিবেদন, সেইটা উনি কিনলেন কিভাবে, সেটা
উনি প্রথম দিন বাড়ি কেনার দিন প্রথম যেদিন চুক্তি করেন সেদিন উনি নগদ 10 কোটি টাকা দিয়েছিলেন, আর বাকি 100 কোটি টাকা উনি পরে দিবেন, পরের মাসেই দেওয়ার কথা। পরে দেখা গেল বাংলাদেশ ব্যাংকের একটা তদন্তে উঠে আসলো এই টাকা উনি দিয়েছেন বেসিক ব্যাংকে উনি চেয়ারম্যান থাকাকালীন সময়ে বিভিন্ন পার্টিকে যে লোন দিয়েছেন সেই লোনের একটা পার্সেন্টেজ তিনি এবং তার ভাইয়ের অ্যাকাউন্টে ঢুকে সেইখান থেকে পে অর্ডার করে ওই বাড়ি বিক্রেতার কাছে দেওয়া হয়েছে। অর্থাৎ এরকম 2020 সালের যে প্রতিবেদনটা প্রথম আলোতে ঘুষের টাকায় বাড়ি কেনেন বাচ্চু তার ভাই, সেইখানে কে কে টাকা দিয়েছে, ইভেন কয়েকজন যেমন জাতীয় পার্টির সাবেক এক এমপি শওকত চৌধুরী উনি ইভেন স্বীকারও করেছিলেন যে হ্যাঁ মানে তাকে টাকা না দিলে আপনার লোন পাওয়া যেত না, ব্যবসা যেহেতু করতে হয় তাই আমার লোন পাইতে হবে, লোন যেহেতু টাকা ছাড়া পাওয়া যায় না তাই টাকা দিয়েই লোন নিয়েছি, স্বীকারোক্তি দিয়েছেন এবং সেটা প্রথম আলোতে ছাপা হয়েছে। তো এইভাবে উনি শুধু এই 110 কোটি টাকা দিয়ে একটা বাড়ি কেনেন নাই, উনি বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে 138 কাঠা জায়গা তিনি কিনেছেন, সেটা নিয়েও প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে বেশি দিন আগে নয়। তো এখানেই শেষ নয়, উনি প্রায় 10টি ফিশিং জাহাজ কিনেছিলেন কক্সবাজার চট্টগ্রাম ওইসব এলাকায় ফিশিং করার জন্য, সেগুলি পরে যদিও শোনা যায় তিনি বিক্রি করে দিয়েছেন। এগুলো হচ্ছে দৃশ্যমান যেগুলো মানে আলোচিত হয়েছে বা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তিনি যতদিন এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ততদিন এই ব্যাংকের বোর্ডে যারা ছিলেন বিশেষ করে সরকারি পরিচালক যারা ছিলেন তাদের সবারই পদোন্নতি হয়েছে, ম্যাক্সিমাম সচিব হয়েছেন। এটা একটা রহস্য। আরেকটা হচ্ছে যে উনি ব্যাংকের দরকার নাই এমন এমন অনেক লোককে তিনি নিয়োগ দিয়েছেন, স্টিল নাও মানে এই ব্যাংক এখন সাফার করছে, তাদের বেতন ভাতা দিতে হচ্ছে, অথচ এই লোকগুলোর ব্যাংকের প্রয়োজন ছিল না এবং নিয়ম নীতি ছাড়া। এবার আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা মনে পড়ছে আমার, এই ব্যাংকে উনি চেয়ারম্যান থাকাকালীন সময়ে মানে একটা বিশেষ বাহিনী থেকে একজন লোক নিয়ে আসা হয়েছে, তিনি হচ্ছেন শুরুর দিকে জিএম হিসেবেই তিনি জয়েন করলেন, কিন্তু তিনি কিন্তু ব্যাংকার না, এবং 1 বছর 8 মাস তিনি চাকরি করলেন, 1 বছর 8 মাসের মাথায় তিনি ডিএমডি হয়ে গেলেন। বাংলাদেশের ইতিহাসে এত লম্বা সময় ধরে এত এত বহুমাত্রিক অনিয়ম আর কোনো ব্যাংকে হয় নাই, যেটা আমরা বেসিক ব্যাংকে শেখ আব্দুল হাই বাচ্চুর মাধ্যমে দেখতে পেয়েছি।